হিস্ট্রি বাই আলম স্যার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ইতিহাস ক্লাসে সবাইকে স্বাগত। নবম শ্রেণীর ইতিহাস বইয়ে তোমরা দেখেছো তোমাদের মোট 7টি অধ্যায় রয়েছে। এই 7টি অধ্যায় বোঝার আগে তোমাদের কিছু ধারণা নিয়ে নেওয়া দরকার, অর্থাৎ প্রাককথন। তোমাদের ক্লাস 9 এর ইতিহাস বইয়ের একদম প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রাককথন। এই প্রাককথন অধ্যায়ে কি বলা হয়েছে সেটা একটু জেনে নেওয়া দরকার। এই প্রাককথনটা যদি একটু জেনে নাও তোমাদের পরবর্তী চ্যাপ্টার গুলো বুঝতে অনেকটা সুবিধা হবে। অতএব শুরু করা যাক তোমাদের প্রাককথন অধ্যায়টি। দেখো তোমাদের বইয়ের উপরে যে প্রাককথন অধ্যায়টি আছে সেখানে নামকরণ করা আছে ইউরোপ ও আধুনিক যুগ। আমরা জানি আমাদের এই যে পৃথিবীর মধ্যে মোট 7টি মহাদেশ এবং 5টি মহাসাগর রয়েছে। এই 7টি মহাদেশের মধ্যে আমরা আমাদের মহাদেশ অর্থাৎ ভারতবর্ষ রয়েছে এশিয়া মহাদেশে। সেই এশিয়া মহাদেশের কথা আমরা পড়বো না। আমরা ক্লাস 9 এ ইতিহাসে বেশিরভাগই পড়ব ইউরোপ মহাদেশের কথা। অর্থাৎ ক্লাস 9 এর ইতিহাস বইয়ের বেশিরভাগ আলোচনাই রয়েছে ইউরোপ মহাদেশের উপরে। তোমরা জানো যে ইতিহাস অর্থাৎ অতীতের কথা, অর্থাৎ এতদিন পর্যন্ত যা ঘটে গেছে। এবার আমরা ইতিহাসকে যদি বুঝতে চাই তবে ইতিহাসকে আমাদেরকে 3টে যুগে ভাগ করতে হয়। আমরা জানি প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রত্যেকটা জায়গারই আমরা যে কোনো জায়গার ইতিহাস যদি আলোচনা করি আমাদেরকে ইতিহাসকে দেখা যাবে যে এই 3টি যুগে ভাগ করেই আলোচনা করতে হবে। অতএব ইউরোপের ইতিহাসের ক্ষেত্রেও আমরা পাবো 3টি যুগ, অর্থাৎ প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আমরা যদি দেখি ইউরোপের প্রাচীন যুগ বলতে মোটামুটি 476 খ্রিস্টাব্দ অর্থাৎ পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন পর্যন্ত সময়কালকে প্রাচীন যুগ বলে ধরা হয় এবং তারপর থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ পূর্ব রোমান সাম্রাজ্য যতদিন টিকে ছিল বা কনস্টান্টিনোপলের পতন পর্যন্ত এই সময়কালকে বলা হচ্ছে মধ্যযুগের ইউরোপ। এবং তার পরবর্তী অর্থাৎ 1453 খ্রিস্টাব্দের পরবর্তী সময়টাকে বলা হচ্ছে ইউরোপের আধুনিক যুগ। তার মানে আমরা বুঝতে পারলাম 476 খ্রিস্টাব্দের আগের সময়টা প্রাচীন যুগ, 476 খ্রিস্টাব্দ থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল হচ্ছে মধ্যযুগ এবং 1453 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী সময়কাল হচ্ছে ইউরোপের আধুনিক যুগ। আমরা আমাদের এই ক্লাস 9 এর ইতিহাসে পড়ব ইউরোপ মহাদেশ সম্বন্ধে এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানবো আধুনিক যুগ। তবে তার আগে আমাদের একটু ইউরোপের মধ্যযুগটা কেমন ছিল বা কি কি প্রথা চালু ছিল, তখনকার ইতিহাস কেমন ছিল একটু ধারণা নিয়ে নিতে হবে। এই ধারণাটা থাকলে আমরা সহজেই ইউরোপের আধুনিক যুগে ঢুকতে পারবো বা বুঝে নিতে পারবো। এই যে তোমাদের প্রাককথন ইউরোপ ও আধুনিক যুগ, এই চ্যাপ্টারটি বুঝতে গেলে তোমাদেরকে কয়েকটা টপিক বুঝে নিতে হবে। এই টপিক গুলো তোমরা যদি একটু জেনে নাও, বুঝে নাও, তোমাদের এই প্রাককথন সম্বন্ধে ধারণাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এই চ্যাপ্টারটিকে বুঝবার সুবিধার্থে এই পয়েন্টগুলোকে বুঝে নেব। প্রথমেই রয়েছে দেখো রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রতিষ্ঠানের দ্বন্দ্ব, অর্থাৎ রোমান সাম্রাজ্য বনাম পোপতন্ত্র। 2 নম্বর টপিক আছে দেখো সামন্ততন্ত্র। 3 নম্বর টপিক আছে নবজাগরণ। পরের টপিক আছে মানবতাবাদ। নেক্সট আছে লিওনার্দো দা ভিঞ্চি ও মাইকেল অ্যাঞ্জেলো। তারপরে টপিক আছে আবিষ্কারের যুগ, মুদ্রণ বিপ্লব। পরের টপিক আছে যুদ্ধ প্রযুক্তির উদ্ভাবন। তারপরে আছে গ্যালিলিও। নেক্সট সমুদ্র যাত্রা এবং তারপরে নিরঙ্কুশ রাজতন্ত্র এবং লাস্ট টপিক আছে মুক্ত চিন্তার বিকাশ। এই কটা টার্ম বা এই কটা টপিক যদি আমরা বুঝে নিই তা আমাদের প্রাককথন সম্বন্ধে ধারণাটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। খ্রিস্টীয় প্রথম শতক থেকে ইউরোপে খ্রিস্ট ধর্মের আবির্ভাব ঘটে এবং খ্রিস্টীয় 4র্থ শতক পর্যন্ত ইউরোপে দ্রুত রোমান ক্যাথলিক খ্রিস্ট ধর্মের প্রসার হতে থাকে। অর্থাৎ ইউরোপে মূল ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম। এই ক্যাথলিক
খ্রিস্টান ধর্মের যে ধর্মগুরু তাকে বলা হতো পোপ। প্রথম দিকে তেমন সমস্যা না হলেও একাদশ শতকে ইউরোপে দেখা যায় এই যে রোমান সম্রাট এবং খ্রিস্টান ধর্মের যে ধর্মগুরু অর্থাৎ পোপ তার মধ্যে বিরোধ বাধে। মোটামুটি 1075 থেকে 1122 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালের মধ্যে চলা রাষ্ট্র এবং পোপতন্ত্রের মধ্যে যে প্রত্যক্ষ সংঘাত, সেই সংঘাতকে বলা হচ্ছে ইনভেস্টিচার কন্টেস্ট বা ইনভেস্টিচার সংগ্রাম। বিষয়টা বুঝতে গেলে একটু অন্যভাবে যদি বলি তোমাদের অনেকটা ধারণা ক্লিয়ার হবে। ধরো একটি রাষ্ট্র যার পরিচালনার দায়িত্বে রয়েছেন সম্রাট, তিনি ভাবছেন তার ইচ্ছা মতোই রাষ্ট্রটা চলবে, তিনি রাষ্ট্রের সর্বে সর্বা। অন্যদিকে সেই রাষ্ট্রের যে মূল ধর্ম, যে প্রধান ধর্ম, সেই ধর্মের ধর্মগুরু যদি ভাবেন যে জনগণ আমার উপর নির্ভরশীল, আমি যে ধর্ম উপদেশগুলো দিই সেইভাবেই জনগণ চলে, এবং সেই ধর্মগুরু যদি ভাবে যে আমি রাজাকে সিংহাসনে বসাচ্ছি, আমি রাজার মাথায় মুকুট পরাচ্ছি, তারপরেই রাজা সিংহাসনে আরোহণ করতে পারছেন, রাজা হতে পারছেন, অতএব ধর্মগুরু বা পোপই হচ্ছেন সবার উপরে। এই নিয়ে রাজা বড় নাকি পোপ বড়, এই যে রাষ্ট্রের সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানের যে বিরোধ বাধে, সেই বিরোধকেই বলা হচ্ছে ইনভেস্টিচার কন্টেস্ট। অবশ্য এই সংঘাতে কেউই চূড়ান্ত সাফল্য পাননি। তারপরের টপিক দেখো, সেটি আছে সামন্ততন্ত্র। সামন্ততন্ত্র ছিল একটি কৃষি ব্যবস্থা এবং সামরিক সংগঠন। আরো অন্যভাবে বলা যেতে পারে মধ্যযুগের ইউরোপে জমির বিশেষ মালিকানার উপর যে আর্থসামাজিক এবং রাজনৈতিক কাঠামো গড়ে ওঠে তাকে বলা হয় সামন্ততন্ত্র বা ফিউডালিজম। এটি ছিল অনেকটা ত্রিভুজ আকৃতি বা পিরামিডের মতো গড়ন ছিল। এই যে ইউরোপের প্রচলিত ব্যবস্থা অর্থাৎ সামন্ততন্ত্র, এই সামন্ততন্ত্র যার মূল ভিত্তি ছিল জমি, এবং সেই জমিতে কাজ করতেন কারা? সেই জমিতে কাজ করতেন কৃষক, যারা জমিতে কাজ করতেন ঠিকই, কিন্তু উৎপাদিত যে ফসল সেই ফসলের সম্পূর্ণ তারা পেতেন না, তাকে নির্দিষ্ট পরিমাণ অংশ দিয়ে দিতে হতো তার উপর তলায় যারা রয়েছেন তাদেরকে, অর্থাৎ তৃতীয় শ্রেণীর সামন্ত। একইভাবে তার উপরে যারা থাকতেন অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর সামন্ত, তারা একটা নির্দিষ্ট পরিমাণ অংশ পেয়ে যেতেন। একইভাবে তার উপরে যারা থাকতেন অর্থাৎ প্রথম শ্রেণীর সামন্ত, তারা নির্দিষ্ট পরিমাণ অংশ পেয়ে যেতেন, এবং তার উপরে সর্বোপরি রাজা, তিনিও একটি নির্দিষ্ট পরিমাণ অংশ পেতেন। অর্থাৎ এই যে পিরামিড আকৃতির গড়ন, এই পিরামিড আকৃতির সর্বোচ্চ সবার উপরে থাকতেন রাজা স্বয়ং, তার নিচের স্তরে থাকতেন সামন্ত প্রভু অর্থাৎ ডিউক ও আর্ল, তার নিচে থাকতেন ব্যারল, তার নিচে থাকতেন নাইট, ভ্যাসাল ইত্যাদি। তবে মোটামুটি 14 শতক, এই 14 শতক থেকে ইউরোপের সমাজে সামন্ততন্ত্র ভেঙে পড়তে থাকে। তারপরের টপিক আছে দেখো নবজাগরণ বা রেনেসা। এই রেনেসা বা নবজাগরণ কথার অর্থ হলো নবজীবন, অর্থাৎ আর যদি একটু সহজভাবে বলা যায়, বলা যাবে মধ্যযুগে প্রচলিত কুসংস্কার, অন্ধবিশ্বাস, ধর্মীয় গোড়ামি ও অজ্ঞানতার অন্ধকার দূর করে ইউরোপে যে নতুন জ্ঞান চর্চা শুরু হয় তাকেই বলা হয় নবজাগরণ। অর্থাৎ সমাজে যে প্রচলিত কুসংস্কারগুলি ছিল, অন্ধবিশ্বাসগুলি ছিল, ধর্মীয় গোড়ামি ছিল, সেগুলোর বিরুদ্ধে যে জ্ঞান চর্চা শুরু হয়, মানুষ এতদিন পর্যন্ত যেন ঘুমিয়েছিল, সেই ঘুম থেকে মানুষ যেন উঠে গেল, এই যে মানুষের জেগে যাওয়া, উঠে যাওয়া, তাকেই বলা হচ্ছে নবজাগরণ। 15 শতকে ইউরোপের ইতালিতে প্রথম নবজাগরণ ঘটে, ইতালির ফ্লোরেন্স শহরে, এবং তারপরে দেখা যায় যে ইতালি থেকে তা ইউরোপের সর্বত্র ছড়িয়ে পড়ে। পরের টপিকটি অবশ্যই এই নবজাগরণের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ নবজাগরণের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত শব্দটি হচ্ছে মানবতাবাদ। মানবতাবাদ কি বা মানবতাবাদী কারা? এক কথায় বলতে গেলে এই যে ইতালিতে বা ইউরোপে নবজাগরণ ঘটলো, যারা মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, যারা তাদের লেখনীর মাধ্যমে, ছবির মাধ্যমে, চিন্তাধারার মাধ্যমে, আবিষ্কারের মাধ্যমে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে সজাগ করেছিলেন, মানুষকে জাগিয়ে তুলেছিলেন,
তারাই হচ্ছেন মানবতাবাদী এবং মানুষের জীবন, তার চাওয়া পাওয়া, প্রকৃতির রাজ্যে মানুষের স্থান ইত্যাদি মানুষের জীবন ও মনন এর সবকিছুই ছিল এই মানবতার বিষয়বস্তু। ইউরোপের এই যে নবজাগরণ বা মানুষের জেগে ওঠা, এর পিছনে যারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন অর্থাৎ সেই মানবতাবাদী, তাদের মধ্যে প্রথমেই আমরা আলোচনা করব লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি কে ছিলেন? লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন মূলত একজন চিত্রশিল্পী। তার সঙ্গে সঙ্গে তিনি ছিলেন ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, বিজ্ঞানী। এই লিওনার্দো দা ভিঞ্চি ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন। এই লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত কয়েকটি আঁকা ছবি হচ্ছে দ্য ভার্জিন অফ দ্য রক্স, দ্য লাস্ট সাফার বা শেষ ভোজ এবং মোনালিসা। আমরা জানি এই মোনালিসা হচ্ছে একটি বিস্ময়কর চিত্র। এই মোনালিসার যে রহস্যময় হাসি, সেটি এর বিশেষত্ব। চিত্রশিল্পের পাশাপাশি লিওনার্দো দা ভিঞ্চি জীববিদ্যা, অঙ্গছেদবিদ্যা, গণিত, পদার্থবিদ্যা প্রভৃতিতে যথেষ্ট প্রতিভার স্বাক্ষর দেন। পরবর্তী সময়ে তারই সূত্র ধরে দেখা যায় উড়োজাহাজ, কামান, সাজোয়া গাড়ি, অর্ধবৃত্তাকার কম্পাস, প্যারাসুট প্রভৃতি আবিষ্কারগুলি অনেকটা সহজ হয়ে গিয়েছিল। তারপরের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যিনি এই নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তিনি হচ্ছেন মাইকেল অ্যাঞ্জেলো। এই মাইকেল অ্যাঞ্জেলো ছিলেন একজন ভাস্কর, চিত্রশিল্পী এবং স্থপতি। তার আঁকা এই যে আদমের জন্ম, এই আদমের জন্ম নামক ছবিতে তিনি প্রথম পূর্ণ জীবন শক্তিতে ভরপুর মানবের প্রতিকৃতি আঁকেন। এছাড়াও এই মাইকেল অ্যাঞ্জেলোর কয়েকটি বিখ্যাত সৃষ্টি তথা আঁকা ছবি হচ্ছে দ্য লাস্ট জাজমেন্ট বা শেষ বিচার, খ্রিস্টের সমাধি প্রভৃতি। মাইকেল অ্যাঞ্জেলোর তৈরি দুটি শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে মোজেস ও ডেভিড। এছাড়াও এই সময় এই নবজাগরণের পশ্চাতে অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই সময়কার বিখ্যাত যারা সাহিত্যিক ছিলেন, দার্শনিক ছিলেন, তাদের ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। যেমন ফ্রান্সিসকো পেত্রার্ক, যাকে নবজাগরণের শুকতারা বলা হয়। পরের যে আমাদের টপিক সেটি হচ্ছে আবিষ্কারের যুগ। এই নবজাগরণের বার্তাকে বা জেগে ওঠার বিষয়ে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল সেটি হচ্ছে মুদ্রণ যন্ত্র। হ্যাঁ, মুদ্রণ যন্ত্র অর্থাৎ ছাপাখানা। এখন তোমরা ছাপাখানা তেমন দেখতে পাও না। এখন যদি তোমরা ভাবো যে তোমাদের কিছু ছাপাতে হবে, বই ছাপানো বা অন্য কোনো কিছু ছাপানোর ব্যাপার থাকে, তোমরা এখন গেলে কম্পিউটারের সাহায্যে খুব সহজেই সেটি প্রিন্ট করে দিয়ে দেওয়া হয়। কিন্তু আজ থেকে যদি আমরা 15 বছর বা 20 বছর আগেও দেখতাম, তখন দেখা যেত যে বড় বড় মেশিন থাকতো, সেই মেশিনে করেই সেই ছাপাখানাতেই কিন্তু সাদা কাগজের উপরে ছাপ দিয়ে দিয়ে ছাপানো হতো। এই ছাপানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি হচ্ছে কাগজ। খ্রিস্টীয় 2য় শতকে সর্বপ্রথম চীন দেশে অর্থাৎ চীনারা প্রথম কাগজ তৈরির কৌশল আবিষ্কার করেন এবং এই কৌশল আস্তে আস্তে আরব এবং পরবর্তীতে আরব থেকে ইউরোপে ছড়িয়ে যায়। এই যে ছাপাখানা, এই ছাপাখানা আবিষ্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জার্মানির জোহানেস গুটেনবার্গ। এবং এই জোহানেস গুটেনবার্গ ছাপাখানা বা মুদ্রণ যন্ত্র আবিষ্কার করলে মুদ্রণ জগতে বিরাট পরিবর্তন চলে আসে। জার্মানির গুটেনবার্গ তিনি 1439 খ্রিস্টাব্দে জার্মানির মেইনস শহরে সর্বপ্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন। এবং তোমরা যদি কেউ ছাপাখানা গিয়ে থাকো বা দেখে থাকো, তোমরা বুঝতে পারবে যে এখন যেভাবে দেশলাইয়ের কাঠি রয়েছে, সেই দেশলাইয়ের কাঠির মতো লম্বা লম্বা কাঠের টুকরো, যার উপরে লোহার বা ধাতব অক্ষরগুলো, বর্ণগুলো লাগানো থাকে। সেই অক্ষরগুলো বা বর্ণগুলো পাশাপাশি বসিয়ে নিয়েই একটা ডাই তৈরি করা হতো। সেই ডাইয়ের উপরে রং দিয়ে সেটিকে ছাপা হতো। এটি হচ্ছে ছাপাখানা। এবং এই আধুনিক ছাপাখানার জনক বলা হচ্ছে জোহানেস গুটেনবার্গকে। এবং এই জার্মানির জোহানেস গুটেনবার্গ তার এই ছাপাখানায় প্রথম মুদ্রিত পূর্ণাঙ্গ গ্রন্থ বা পূর্ণাঙ্গ বই ছিল বাইবেল, যা 42 লাইনের বাইবেল নামে পরিচিত ছিল, যেটি তিনি করেছিলেন 1455 খ্রিস্টাব্দে। এই মুদ্রণ বিপ্লবের ফলে দেখা যায় যে মানুষের কাছে
ছাপানো বই তথা অন্যান্য বস্তুগুলো সহজেই ছড়িয়ে যায়, পৌঁছে যায় এবং মানুষ যেন মধ্যযুগীয় যে অন্ধকার সেখান থেকে বেরিয়ে আধুনিক যুগে পৌঁছে যায়। পরের আমাদের টপিক সেটি হচ্ছে যুদ্ধ প্রযুক্তির উদ্ভাবন। যুদ্ধ প্রযুক্তি তোমরা জানো যে প্রথম দিকে একদম যদি আমরা বলি আদিম যুগের কথা, তখন যখন মানুষ যুদ্ধ করত, কিভাবে যুদ্ধ করত? যুদ্ধ বলতে তখন ইট পাটকেল ছোড়া বা গাছের ডাল বা তীর ধনুক বল্লম দিয়ে যুদ্ধ করা বোঝাতো। কিন্তু যখন ইউরোপে কামান বা বারুদের ব্যবহার শুরু হয়, অর্থাৎ আধুনিক যে সামরিক সরঞ্জামগুলো, আধুনিক যে যুদ্ধের কৌশলগুলো যখন চলে আসে, তখন দেখা যায় একটি বিপ্লব ঘটে। 15 শতকের মাঝামাঝি সময়, সেই সময় ইউরোপের সামরিক কৌশলের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আসে এবং দেখা যায় কামান সহ নতুন যুদ্ধ প্রযুক্তির উদ্ভাবন হয় এবং সামরিক ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটে, যা সামরিক বিপ্লব নামে পরিচিত। অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের কৌশলগত পরিবর্তন, আর আগের মতো ওই ইট পাটকেল ছোড়া বা লাঠি দিয়ে বা তলোয়ারি দিয়ে যুদ্ধ থাকলো না। এবার চলে আসলো কি কামানের সাহায্যে যুদ্ধ, এবং সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটি হচ্ছে বারুদের আবিষ্কার। ত্রয়োদশ শতকে রোজার বেকন তিনি বারুদের আবিষ্কার করেন। এই বারুদ যেটির আসল উপাদান ছিল সোডা বা পটাশিয়াম নাইট্রেট, তার সঙ্গে কাঠকয়লা এবং গন্ধক, এগুলোর সংমিশ্রণে তৈরি হতো কি বারুদ। এই বারুদ দিয়েই রিভলভারের গুলি বা কার্তুজ তৈরি হতো। এছাড়া বোমা তৈরির জন্য এই বারুদের প্রয়োজন। অর্থাৎ এই বারুদ আসার ফলে দেখা যায় যুদ্ধের ক্ষেত্রে বিরাট পরিবর্তন ঘটে যায় এবং নিমেষেই অনেক কিছুই ধ্বংস করে দেওয়া, ভেঙে চুরমার করে দেওয়া সহজ হয়ে যায়। সম্ভবত চীনে প্রথম এই বারুদের ব্যবহার হয়। আবিষ্কারের ক্ষেত্রে একজন উল্লেখযোগ্য ব্যক্তি তিনি হলেন গ্যালিলিও। গ্যালিলিও বিজ্ঞান বিপ্লবের অন্যতম পথিকৃৎ। তিনি ছিলেন ইতালির পিসা বিশ্ববিদ্যালয়ের একজন গণিতের অধ্যাপক। তার লেখা বিখ্যাত গ্রন্থ দ্য মোশন, সেই দ্য মোশন গ্রন্থে তিনি এরিস্টটলের মতের বিরোধিতা করেন এবং কপারনিকাসের মতকে সমর্থন করেন। তখনকার দিনে প্রচলিত ছিল, অর্থাৎ মানুষ যা দেখতে পেত, মানুষ কি দেখতে পেত? তখনকার দিনে মানুষ দেখতে পেত যে মানুষ এক জায়গায় স্থির, অর্থাৎ পৃথিবী এক জায়গায় স্থির এবং সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। অর্থাৎ মানুষের ধারণা ছিল যে পৃথিবী স্থির এবং সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে। এই যে মানুষের প্রচলিত ধারণা, তার বিরুদ্ধে প্রথম কপারনিকাস বলেন যে না, আসলে সূর্য স্থির এবং পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলি সূর্যের চারদিকে ঘুরছে। এই যে কোপারনিকাসের বক্তব্য, অর্থাৎ সূর্য স্থির এবং সূর্যকে কেন্দ্র করেই পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলি তার চারিদিকে ঘুরছে, এই যে কোপারনিকাসের বক্তব্য, সেটিকে সমর্থন করেন কে? গ্যালিলিও। তার বিখ্যাত আবিষ্কার দূরবীক্ষণ যন্ত্র। সেই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি দূরের আকাশকে কাছে নিয়ে চলে আসেন। অর্থাৎ এই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি গ্রহ নক্ষত্রের এই যে গতিবিধি লক্ষ্য করেন এবং তখনকার দিনে যে প্রচলিত ধারণা তার বিরুদ্ধে মানুষকে প্রত্যক্ষ প্রমাণ দেন। এই গ্যালিলিওই ছিলেন যিনি দোলকের সূত্র এবং পতনশীল বস্তুর সূত্র আবিষ্কার করেন। কিন্তু প্রচলিত ধারণা বা ধর্মকে আঘাত করার অপরাধে দেখা যায় গ্যালিলিওকে গৃহবন্দী করা হয় এবং এই গৃহবন্দী থাকা অবস্থায়, ঘরে বন্দী থাকা অবস্থাতেই দেখা যায় গ্যালিলিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মারা যান। পরবর্তীতে গ্যালিলিওর অনেক দিন পর, অর্থাৎ গ্যালিলিওর বিচারের প্রায় 358 বছর পর দেখা যায় ভ্যাটিকানের ক্যাথলিক চার্চ গ্যালিলিওকে নির্দোষ প্রমাণ করেন। অর্থাৎ গ্যালিলিওর কোনো দোষ ছিল না। গ্যালিলিও যা লক্ষ্য করেছিলেন, যেটি সঠিক সেটিই তিনি বলেছিলেন। কিন্তু তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল প্রচলিত যে ধারণা, তখনকার দিনের মানুষ যা বিশ্বাস করত, তার বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন। পরের আমাদের টপিক সেটি হচ্ছে সমুদ্র যাত্রা, অর্থাৎ সমুদ্রে অভিযান। আল মাসুদি, ইবন হাইকল এবং ইবন বতুতা প্রমুখের এই যে বিবরণ, এগুলি ইংরেজিতে অনুদিত হলে, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করলে ইউরোপীয়দের মধ্যে ভৌগোলিক জ্ঞান বৃদ্ধি হয়। অর্থাৎ আরব থেকেই ইউরোপের মধ্যে এই যে ভৌগোলিক আবিষ্কার, পৃথিবীর ভূপ্রকৃতি সম্বন্ধে ধারণা আসে। এবং তার পরবর্তীতে মার্কো পোলোর যে ভ্রমণ বৃত্তান্ত,
সেখান থেকে এশিয়া মহাদেশ সম্বন্ধে প্রথম ইউরোপীয়রা কনসেপ্ট পাই, উৎসাহ পাই, এশিয়া মহাদেশ সম্বন্ধে আইডিয়া পাই। পরবর্তীতে নতুন নতুন মানচিত্র অঙ্কন, অর্থাৎ এশিয়া মহাদেশের মানচিত্র, ইউরোপ মহাদেশের মানচিত্র এবং নতুন নতুন মানচিত্র তৈরি, কম্পাসের ব্যবহার প্রভৃতি এই সমুদ্র যাত্রাকে সহজ করে দিয়েছিল। এই সমুদ্র যাত্রার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছিল কম্পাস, অর্থাৎ দিক নির্ণয় করার যন্ত্র। তোমরা ভাবো, কোনো মানুষ গেছে সমুদ্রে, সমুদ্রে কিছু দূর যাওয়ার পরেই যদি লক্ষ্য করে তো সব দিকে শুধু জল আর জল দেখতে পাবে, কিন্তু তার হাতে যদি কোনো দিক নির্দেশক যন্ত্র না থাকে, তার পক্ষে কোনো একটা নির্দিষ্ট দিকে যাওয়া খুব মুশকিল। কারণ যে কোনো কারণে দেখা যেতে পারে তার নৌকার দিকটা পরিবর্তন হয়ে যেতে পারে। লোকটি হয়তো ভেবেছিল যে ওর উত্তর দিকে যাবে, কিন্তু দেখা গেল যে ঝড়ের কারণে বা বাতাসের কারণে তার নৌকাটি ঘুরে গেছে, দিক পরিবর্তন করেছে। তার ফলে কি হবে, ও দেখা যাবে যে অন্য দিকে চলে গেছে। সেই অসুবিধা দূর করার জন্য প্রয়োজন দেখা দেয় কি, প্রয়োজন দেখা দেয় কম্পাসের। এবং চীনের হান বংশের রাজত্বকালে প্রথম এই চুম্বকীয় কম্পাস আবিষ্কৃত হয়। পরবর্তীতে দেখা যায় ইউরোপে 14 শতকে ড্রাই কম্পাস আবিষ্কৃত হয়, এবং এই কম্পাস আসার পর দেখা যায় সমুদ্র যাত্রাটা বা সমুদ্রে অভিযান করাটা, সমুদ্রের উপর দিয়ে যাওয়াটা খুব সহজ হয়ে যায়। মানুষ সহজেই যে কোনো একটি দিক নির্দিষ্ট করে দিয়ে যাত্রা শুরু করতে পারত এবং ঠিক গোটা পৃথিবী ঘুরে নিয়ে আবার নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে পারত। এই যে সমুদ্র যাত্রা বা নতুন নতুন জায়গা আবিষ্কার করা, সেই আবিষ্কারের ক্ষেত্রে ইউরোপের দুটো দেশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এক ছিল পর্তুগাল, আরেকটি ছিল স্পেন। পর্তুগালের রাজা প্রথম জন এর পুত্র ছিলেন যুবরাজ হেনরি। তিনি সর্বপ্রথম নতুন ভূখণ্ড আবিষ্কারের উদ্যোগ নেন। তিনি নিজের আগ্রহে, নিজের উৎসাহে মানুষদেরকে বাইরে পাঠান, নতুন নতুন জায়গা আবিষ্কার করার জন্য উৎসাহ দেন, এবং সেই কারণেই যুবরাজ হেনরিকে বলা হয় নাবিক হেনরি। এবং তাদের উৎসাহের ফলেই দেখা যায় 1487 খ্রিস্টাব্দে বার্থালোমিউ দিয়াজ তিনি আফ্রিকার দক্ষিণ প্রান্তে এসে পৌঁছান এবং এই অঞ্চলের নাম দেন ঝড়ের অন্তরীপ। পরবর্তীকালে দেখা যায় রাজা দ্বিতীয় জন এর নামকরণ করেন উত্তম আশা অন্তরীপ। আরেকজন ব্যক্তি যিনি ছিলেন পর্তুগিজ নাবিক, তার নাম হচ্ছে ভাস্কো দা গামা। তিনি 1498 খ্রিস্টাব্দে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন, ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান, এবং তার মাধ্যমেই 1498 খ্রিস্টাব্দের ভাস্কো দা গামার ভারতে আসার ফলেই দেখা যায় যে ভারতে আসার জলপথ অর্থাৎ জলজাহাজে করে ভারতে আসার যে পথটি, রাস্তাটির সন্ধান পাওয়া যায়। আরেকজন ব্যক্তিত্ব যিনি ছিলেন কলম্বাস। কলম্বাস যিনি আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। পরবর্তীতে আবার ইতালীয় বণিক আমেরিকো ভেসপুচি, তিনিও আবার এখানে এসে পৌঁছান, এবং দেখা যায় যে এই যে নতুন জায়গা আবিষ্কার করেন সেই জায়গার নাম দেওয়া হয় নতুন বিশ্ব, এবং তার নাম অনুসারে এই স্থানটির নাম হয় আমেরিকা। নাবিক ম্যাগেলান, ম্যাগেলান যিনি সর্বপ্রথম জলপথে গোটা পৃথিবী, সারা পৃথিবী প্রদক্ষিণ করেন। এছাড়াও এই ম্যাগেলানই ছিলেন যিনি ফিলিপাইন দ্বীপপুঞ্জ বা ফিলিপিন্স আবিষ্কার করেন। অর্থাৎ পর্তুগাল এবং স্পেনের রাজা রানীদের উৎসাহের ফলে দেখা যায়, এবং এই সমস্ত মানুষদের অর্থাৎ ম্যাগেলান, ভাস্কো দা গামা, কলম্বাস, আমেরিকো ভেসপুচি, বার্থালোমিউ দিয়াজ, কেব্রাল প্রমুখের নেতৃত্বেই দেখা যায় নতুন নতুন জায়গা আবিষ্কৃত হয়, এবং পৃথিবীতে এই যে নতুন নতুন জায়গাগুলো রয়েছে সেই সম্বন্ধেও ইউরোপীয়দের মধ্যে ধারণা পরিষ্কার হয়, এবং তারাও বুঝতে পারে যে ইউরোপ মহাদেশের বাইরেও অনেক লোক বাস করে তথা অনেক নতুন নতুন জায়গা রয়েছে। তোমাদের ডিসপ্লেতে দেখো একটি ছক দেওয়া আছে, সেই ছকের সাহায্যে তোমরা বুঝতে পারবে যে কবে কোন নাবিক বা কোন ব্যক্তি কোন জায়গাটি বা দেশটি আবিষ্কার করেছিল। তোমরা দেখো 1482 খ্রিস্টাব্দে দিয়েগো ক্যাউ যিনি কঙ্গো দেশটি আবিষ্কার করেন। তারপরে 1487 খ্রিস্টাব্দ কে বার্থালোমিউ দিয়াজ যিনি আফ্রিকার দক্ষিণ প্রান্ত বা ঝড়ের অন্তরীপ বা উত্তম আশা অন্তরীপ আবিষ্কার করেন। তারপরে দেখো 1492 খ্রিস্টাব্দ কলম্বাস যিনি আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন। নেক্সট 1498 খ্রিস্টাব্দ ভাস্কো দা গামা যিনি ভারত বা ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। 1500 খ্রিস্টাব্দ ক্যাব্রাল যিনি ব্রাজিল দেশটি আবিষ্কার করেছিলেন।
1513 খ্রিস্টাব্দ, যিনি প্রশান্ত মহাসাগর আবিষ্কার করেন। 1521 খ্রিস্টাব্দ, 1521 খ্রিস্টাব্দে ম্যাগেলান, তিনি ফিলিপিন্স দেশটি বা এই যে দ্বীপপুঞ্জটি আবিষ্কার করেন এবং এই ম্যাগেলানই সর্বপ্রথম জলপথে পৃথিবী প্রদক্ষিণ করেন। তারপরের টপিক আছে নিরঙ্কুশ রাজতন্ত্র। নিরঙ্কুশ রাজতন্ত্র কি? যখন কোন রাষ্ট্রের শাসক অর্থাৎ রাজা বা রানী নিজেকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, নিজেকে সবার উপরে, সবার থেকে শক্তিশালী বলে ভাবে, ঘোষণা করে, তখনই তাকে বলা হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র। 15 এবং 16 শতক নাগাদ দেখা যায় ইউরোপের রাজনৈতিক চরিত্রে বিরাট পরিবর্তন আসে এবং এই সময় ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন প্রভৃতি দেশের যে শাসকরা ছিলেন তারা নিজেকে শক্তিশালী তথা নিরঙ্কুশ রাজতন্ত্র বলে ঘোষণা করেন। আমরা যদি ইংল্যান্ডের কথা বলি, তো ইংল্যান্ডে দেখা যাবে টিউডর বংশ। সেই টিউডর বংশের রাজা ছিলেন সপ্তম হেনরি, যিনি ইংল্যান্ডের ইতিহাসে সুদূর প্রসারী পরিবর্তনের সূচনা করেন এবং এই টিউডর বংশের রাজা অষ্টম হেনরি, তার সময়কালেই ইংল্যান্ড জাতীয় রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়, অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তথা রাজার ক্ষমতা অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়, রাজাকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলে ঘোষণা করা হয়। ফ্রান্সের কথা যদি বলা যায়, তো ফ্রান্সের ক্ষেত্রে দেখা যাবে ফ্রান্সের রাজা ছিলেন চতুর্দশ লুই, যিনি ফরাসি রাজতন্ত্রের ক্ষমতাকে, তিনি নিজের ক্ষমতাকে এতটাই চরম শিখরে পৌঁছান এবং ফরাসি রাজ চতুর্দশ লুই নিজেকে এতটাই ক্ষমতার শীর্ষে বসিয়েছিলেন যে একটা সময় তিনি বলেছিলেন, রাষ্ট্র কি, আমি রাষ্ট্র, অর্থাৎ তিনি যা বলবেন তাই হবে। 17 শতকে ইউরোপের কয়েকটি দেশে নির্দিষ্ট কিছু বংশ রাজত্ব শুরু করেছিল এবং এই রাজবংশগুলির শাসনকালে দেখা যায় যে তাদের ক্ষমতা, তাদের ঐশ্বর্য অনেক বেশি বেড়ে যায়। সেই ক্ষেত্রে বলতে হয় ফ্রান্সের কথা। ফ্রান্সে যেখানে বুর্ব বংশ রাজত্ব করত, ইংল্যান্ডে দেখা যায় টিউডর বংশ এবং স্টুয়ার্ট বংশ, হল্যান্ডে দেখা যায় অরেঞ্জ বংশ, অস্ট্রিয়ায় দেখা যায় হ্যাপসবার্গ বংশ, প্রাশিয়ায় দেখা যায় হহেনজোলার্ন বংশ, রাশিয়ায় দেখা যায় রোমানব বংশ। এই সমস্ত বংশের সময়কালে দেখা যায় যে এই সমস্ত দেশে শাসকেরা নিজেকে সর্বেসর্বা ভাবতেন, নিজেকে সবার উপরে ভাবতেন, নিজেকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ভাবতেন, অর্থাৎ এই সমস্ত রাষ্ট্রগুলিতে নিরঙ্কুশ রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এই সময়ই আবার দেখা গেছে রেনেসা ঘটে গেছে এবং এই রেনেসা বা নবজাগরণ ঘটে যাওয়ার ফলে মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাস থেকে মানুষ সরে গিয়ে যুক্তির দ্বারা, বুদ্ধির দ্বারা যাচাই করতে শুরু করেছেন। মানুষ যুক্তির রাষ্ট্রে প্রবেশ করেছে, মানুষ যুক্তি বা বুদ্ধি দিয়ে সবকিছুকে বিচার করছে এবং যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে যেটা ঠিক মনে হচ্ছে সেটিকেই মানুষ সমর্থন করছে এবং যেটিকে ভুল মনে হচ্ছে সেটিকে মানুষ নাকচ করছে। এই ধরনের একটা অবস্থা। এই ক্ষেত্রে যেমন ব্রিটিশ চিন্তাবিদ জন লক, তিনি একটি বিখ্যাত গ্রন্থ লেখেন যে বইয়ের নাম হচ্ছে টু ট্রিটিসেস অফ গভর্নমেন্ট। এই গ্রন্থতে তিনি দৈব ক্ষমতা সম্পন্ন অর্থাৎ স্বৈরাচারী অর্থাৎ ঈশ্বরের প্রতিনিধি হিসেবে এই যে রাজারা নিজেকে জাহির করতে চাইছিল, রাজার এই যে ঐশ্বরিক ক্ষমতা, রাজা যে নিজেকে একেবারে ঈশ্বরের সন্তান বা ঈশ্বরের প্রতিনিধি বলে নিজেকে জাহির করতে চাইছিল, তার বিরুদ্ধে তিনি সমালোচনা করেন এবং তিনি বলেন রাজতন্ত্র দৈব নির্দিষ্ট কোনো ব্যবস্থা নয়, মানুষ প্রকৃতির রাজ্যে অবাধ স্বাধীনতার অধিকারী, চুক্তি বা সম্মতির ভিত্তিতেই রাজা ক্ষমতাসীন হয়েছেন। রাজা যদি কর্তব্য পালনে ব্যর্থ হন বা রাজা যদি তার ক্ষমতার সীমা লঙ্ঘন করেন, জনগণ রাজাকে পদচ্যুত করতে পারেন। এইভাবে বিভিন্ন যে যুক্তিবাদী দার্শনিকরা, সাহিত্যিকরা, তারা মানুষের মনে পরিবর্তন ঘটান, তারা মানুষকে অনেক বেশি যুক্তিবাদী করে তোলেন, মানুষের মধ্যে মুক্ত চিন্তার বিকাশ ঘটে। অর্থাৎ এই যে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার, দার্শনিক এবং সাহিত্যিকদের বিভিন্ন রচনাবলী পাঠ, এগুলোর ফলে দেখা যায় মানুষের মনে যুক্তিবাদের প্রসার ঘটে। অতএব আমরা বুঝতে পারলাম যে ক্লাস 9 এর সিলেবাসে ঢোকার আগে এই যে প্রাক কথন রয়েছে, প্রাক কথন থেকে আমরা বুঝতে পারলাম যে মধ্যযুগের ইউরোপে রাষ্ট্রের সঙ্গে খ্রিস্টান জগতের যে ধর্মগুরু অর্থাৎ পোপ, রাজার সঙ্গে পোপের বিরোধ লেগেছিল এবং এটি হচ্ছে ইনভেস্টিচার কন্টেস্ট। তার সঙ্গে আমরা জানলাম সামন্ততন্ত্র, সামন্ততন্ত্রের কথা, তারপরে আমরা জানলাম নবজাগরণ,
বা রেনেসা বা মানুষের জেগে ওঠা এবং এই যে নবজাগরণ ঘটা, এর পিছনের মূল কারিগর ছিলেন মানবতাবাদী। এই মানবতাবাদীদের মধ্যে আমরা জানলাম লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো প্রমুখের কথা। তারপরে আমরা জানলাম আবিষ্কারের কথা, এবং সেই আবিষ্কারে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য মুদ্রণ বিপ্লব, বিভিন্ন যুদ্ধ প্রযুক্তির উদ্ভাবন, আমরা জানলাম বারুদের ব্যবহারের কথা, আমরা জানলাম গ্যালিলিওর বিভিন্ন আবিষ্কারের কথা। নেক্সট ছিল ভৌগোলিক আবিষ্কার তথা সমুদ্র যাত্রা, এবং কিভাবে ইউরোপীয় বিভিন্ন শাসকেরা উৎসাহ দিয়েছিলেন এই ভৌগোলিক আবিষ্কার করার ক্ষেত্রে বা সমুদ্র যাত্রার ক্ষেত্রে। তারপরে আমরা জানলাম ইউরোপে কিভাবে নিরঙ্কুশ রাজতন্ত্র বা রাজা নিজেকে সর্বে সর্বা ভাবতে শুরু করেছিলেন। তার সঙ্গে সঙ্গে আবার বেশ কিছু মুক্ত চিন্তাবাদী লেখক, সাহিত্যিক, তাদের কথা, তারা তাদের লেখনীর মাধ্যমে মানুষের মন পরিবর্তন করেছিলেন এবং মানুষকে অনেকটাই যুক্তিবাদী করে তুলেছিলেন। আশা করছি এই ক্লাসটি তোমাদের অনেকটাই ইউরোপের ইতিহাসের প্রেক্ষাপট সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার করবে। এর পরের ক্লাসে আমরা ক্লাস 9 এর ইতিহাসের যে প্রথম চ্যাপ্টার আছে, অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, সেই অধ্যায়টি আলোচনা করব। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।